এখন আমরা শুরু করব মুনাফা চ্যাপ্টারের মুনাফা 2.1 এর 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলছে রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ এখানে মুনাফার হার উল্লেখ করা নেই, বলবো আমরা মনে করি মুনাফার হার, মনে করি মুনাফার হার সমান হচ্ছে আর। প্রথম ক্ষেত্রে 3 বছরের জন্য 10,000 টাকার সরল মুনাফা আমরা জানি সূত্র আই সমান হচ্ছে PNR। ওকে, এখানে পি হচ্ছে 10,000 টাকা, এন হচ্ছে 3 বছর, সরল মুনাফা আই, পি হচ্ছে 10,000, এন হচ্ছে 3 আর আর এর মান হচ্ছে আর, মানে হচ্ছে 30,000 আর এত টাকা। ওকে, এটা আমরা পাইলাম 10,000 টাকা 3 বছরের জন্য সরল মুনাফা। ঠিক আছে, দ্বিতীয়তে বলা হয়েছে 4 বছরের জন্য 15,000 টাকা। 4 বছরের জন্য 15,000 টাকার সরল মুনাফা সমান হচ্ছে আই সমান PNR। এখানে পি এর মান হচ্ছে 15,000, এই যে 15,000 এটা হচ্ছে পি, আর এখানে সময় হচ্ছে এন। 4 বছর আর 4 15 60,000 আর এত টাকা। 3 বছরের জন্য 10,000 টাকা সরল মুনাফা হচ্ছে 30,000 আর, এবং 4 বছরের জন্য 15,000 টাকা সরল মুনাফা হচ্ছে 60,000 আর। এই দুইটা মুনাফার যোগফল হচ্ছে বলছে যে 9,900 টাকা। ঠিক আছে, এখন মোট মুনাফা সমান হচ্ছে 9,900। মোট মুনাফা কত? এখানে হচ্ছে 30,000 আর, আর এখানে হচ্ছে 60,000 আর, সমান হচ্ছে 9,900। এখন এখানে 60,000 আর 30,000 যোগ করলে হবে 90,000। 90,000 আর সমান হচ্ছে 9,900। অর্থাৎ আর ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি এখানে গুণ আছে, ডান পাশে গেলে হবে ভাগ, সমান চিহ্নে ডান পাশে গেলে গুণ, ডান পাশে গেলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়। 9,900 ডিভাইডেড বাই 90,000। ঠিক আছে, ওকে, শূন্য দুইটা আমরা উপর থেকে কাটলাম, নিচে থেকে দুইটা কাটলাম। ওকে, তাহলে কত হইল? আর এর মান এখানে 100 দ্বারা গুণ দিব, মানে শত, আর হচ্ছে মুনাফার হার। ঠিক আছে, ওকে, এখানে এই দুইটা শূন্য কাটা দিব, তারপরে 99কে যদি আমি 9 দ্বারা ভাগ করি 11 হবে। এখন হচ্ছে 16 নম্বর প্রশ্ন। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে? মানে এখানে এটাই আনসার শেষ। ঠিক আছে, তারপরে আমরা 16 নম্বর সমাধান দেখব। ঠিক আছে, ওকে, বলছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে তা কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? ওকে, 16 নম্বর প্রশ্ন।
বলবো আমরা মনে করি আসল সমান হচ্ছে পি টাকা, ওকে, সময় হচ্ছে n সমান হচ্ছে 6 বছর, আর মুনাফা আসল a is equal to হচ্ছে 2p। বলছে যে একই হার মুনাফা, মানে একটা নির্দিষ্ট হারে মুনাফার হার দেওয়া নাই, মুনাফার হার r is equal to what, ঠিক আছে। বলছে মুনাফার হার, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে হয়ে যায়, মানে তার দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা মুনাফা পাবো, আমরা জানি মুনাফা হচ্ছে, মুনাফা আসল থেকে আসল মাইনাস করলে আমরা পাবো মুনাফা, মানে এ মাইনাস হচ্ছে পি, ঠিক আছে। এ বলতে হচ্ছে 2p আর পি তো পি, তাহলে 2p থেকে পি মাইনাস করলে হবে পি, মুনাফা পাইলাম আমরা পি। অতএব মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে আই বাই পি এন ইন্টু 100%। ওকে, আই এর মান হচ্ছে এখানে পি, আর পি এর মান পি, এন এর মান হচ্ছে 6 আর হচ্ছে 100%, আর পি পি কাটা, তাহলে হয়েছে কত, 100/6%। ওকে, এখন বলছে ওই একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে তা আসলের 3 গুণ হবে, ঠিক আছে। আবার মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে 100/6%, মানে হচ্ছে 100/6 গুণ হচ্ছে 1/100, মানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, অর্থাৎ এখানে আর এর মান হচ্ছে 6/1, ঠিক আছে। ওকে, এরপরে আসল হচ্ছে পি, মুনাফা আসল এ সমান হচ্ছে 3p, 3 গুণ হবে। অতএব মুনাফা আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস পি। মুনাফা আসল থেকে আসল মাইনাস করলে পাওয়া যাবে মুনাফা, এ হচ্ছে 3p, আর পি মাইনাস করলে 3p থেকে পি মাইনাস করলে হবে 2p, ঠিক আছে। এটা হচ্ছে আই এর মান, আর এখানে এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আর এর মান। তাহলে আমরা বের করতে পারবো সময়, ঠিক আছে, সময় n is equal to what, ওকে। এখন এই জায়গায় আমরা দেখি, আমরা জানি n সমান i বাই পি আর ইন্টু হচ্ছে আই আর পি আর। ওকে, আই এর মান হচ্ছে এখানে, আই এর মান হচ্ছে 2p, আই এর মান হচ্ছে 2p, আর পি এর মান তো পি, আর এর মান হচ্ছে 6/1, 6/1, এই পি খাটা, তারপরে হচ্ছে 2, নিচে আছে 1, তারপরে এটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন গুণ করলে আমরা জানি নিচেরটা উপরে উঠে, ঠিক আছে। 6/1, তো 6 দুগুণে কত, 12, এই হচ্ছে 12 বছর, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম কোনো আসল যদি 6 বছরে দ্বিগুণ হয় মুনাফা আসলে, তাহলে 12 বছরে গিয়ে হবে 3 গুণ, ঠিক আছে। মানে আসল থেকে আর, মানে আসলের পরিমাণ বাড়তে যদি সময় লাগে 6 বছর, তাহলে 12 বছরে তার 3 গুণ হবে, বুঝা গেছে। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তি কোনো নির্দিষ্ট সময়ের জন্য মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের যদি 5/2 অংশ হয়, এবং মুনাফার হার যদি 8 টাকা হয়, তাহলে সময় নির্ণয় করো, ঠিক আছে। ওকে, এখানে এটা হচ্ছে আনসার। এখন দেখো 17 নম্বর কোয়েশ্চন, 17 নম্বর প্রশ্ন বলছে একটা নির্দিষ্ট সময়ে আসল দেওয়া আছে 5,600 টাকা, বলছে মুনাফা আসলের 5/2 অংশ যদি হয়, তাহলে বার্ষিক শতকরা যদি 8% হয়, বার্ষিক শতকরা যদি 8% হয়, তাহলে সময় নির্ণয় করো। ওকে, দেওয়া আছে 17 নম্বর কোয়েশ্চন, দেওয়া আছে
দেওয়া আছে মুনাফা আসল এ সমান হচ্ছে 5,600 টাকা, 5,600 টাকা। এবং বলছে মুনাফা আসলে 5/2 অংশ। মুনাফা সমান হচ্ছে আসল এর 5/2 অংশ। ঠিক আছে, এখন এটা হচ্ছে আই, এখানে আসল যদি ধরি আমরা পি ইন্টু হচ্ছে উপরে 2 নিচে হচ্ছে 5 মানে হইল 2p বাই হইল 5। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফা। ওকে, এখন দেখো এই জায়গায় মুনাফা আসল মানে হচ্ছে এ সমান হচ্ছে মুনাফা আসল হচ্ছে আই প্লাস হচ্ছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে 5,600। এখানে আই বলতে হচ্ছে 2p বাই হচ্ছে 5 প্লাস হচ্ছে পি ইজ ইকুয়াল টু 5,600। ওকে, এখন যদি আমরা এই জায়গায় পি কমন নেই, পি যদি আমরা কমন নেই তাহলে হবে 2/5 যোগ হচ্ছে 1 সমান হচ্ছে 5,600। ঠিক আছে, এখানে যদি আমরা লসাগু নেই তাহলে 2 যোগ হচ্ছে কত 5। ঠিক আছে, কিভাবে এখানে 1 এর নিচে 1 আছে, 5 আর 1 এর লসাগু হচ্ছে 5, 5কে 5 দ্বারা ভাগ করলে হবে 1, 1 দুগুণে 2, তারপরে 5কে 1 দ্বারা ভাগ করলে হবে 5, 5 একে হচ্ছে 5। ওকে, সমান চিহ্ন হচ্ছে 5,600। ওকে ওকে, এখন দেখো এখানে 2 আর 5 যোগ করলে হচ্ছে 7 ভাগ হচ্ছে 5 সমান হচ্ছে 5,600। এখন যদি আমরা এটা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই তাহলে হবে 5,600 গুণ 5 যাবে উপরে আর 7 যাবে নিচে। ঠিক আছে, ওকে, এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাচ্ছি 4,000। পি এর মান পাচ্ছি আমরা 4,000। ওকে, এখন বলো তো যদি মুনাফা আসল 5,600 টাকা হয় এবং মূলধন যদি 4,000 টাকা হয় তাহলে এখানে এই 1,600 টাকাটা হচ্ছে মুনাফা। ঠিক আছে, 1,600 টাকাটা হচ্ছে মুনাফা। অতএব মুনাফার পরিমাণ মুনাফা আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস পি। এখানে এ হচ্ছে 5,600 আর পি হচ্ছে 4,000। ঠিক আছে, 5,600 থেকে 4,000 মাইনাস করলে হবে 1,600 টাকা। কত? 1,600 টাকা। ওকে, এটা হচ্ছে আই এর মান। এখন আমরা বলবো যে আমরা জানি এন সমান হচ্ছে আই বাই পি আর। ওকে, আই এর মান হচ্ছে 1,600 আর পি এর মান হচ্ছে 4,000 আর আর এর মান দেওয়া আছে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে 8% মানে হচ্ছে 8 ভাগ হচ্ছে 100। ওকে, 8 ভাগ হচ্ছে 100। এই শূন্য কাটা, এই শূন্য কাটা। ঠিক আছে, তারপরে এই শূন্য কাটা। ওকে, তারপরে এখানে এই 160কে 4 দ্বারা ভাগ করলে হবে এখানে 40 আর 40কে 8 দ্বারা ভাগ করলে হবে 5। তাহলে এখানে সময় হচ্ছে 5 বছর। ঠিক আছে, এই প্রশ্নের এটাই হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে 18 নম্বর প্রশ্নে বলছে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? এখন প্রশ্ন হচ্ছে 1 বছর সমান কয় মাস? 1 বছর সমান আমরা জানি 12 মাস। তাহলে 6 মাসে হচ্ছে অর্ধেক বছর, তাহলে 3 মাসে হবে 4/1 বছর। ঠিক আছে, ওকে। 18 প্রশ্ন হচ্ছে 18 দেওয়া আছে মূলধন
এখানে এই যে পেনশনের জন্য যে টাকাটা উনি জমা রাখছিলেন ওইটা হচ্ছে তার মূলধন, এটা হচ্ছে 10 লক্ষ টাকা। ওকে, এরপরে সময় প্রতি 3 মাস পর পর উনি লভ্যাংশ তুলবেন, মানে সময় হচ্ছে 3 মাস। 3 মাসকে লেখা যাবে 4/1 বছর, ঠিক আছে? আমরা জানি n মানে হচ্ছে বছর। এরপরে মুনাফার হার, মুনাফার হার r ইজ ইকুয়াল টু দেওয়া আছে 12%, মানে হচ্ছে 12/100। এখন প্রথম কিস্তিতে তিনি কত মুনাফা পাবেন, এটাই প্রশ্ন বলছে যে প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন। মুনাফার পরিমাণ, মুনাফা আই সমান আমরা জানি PNR, এখানে P এর মান হচ্ছে 10 লক্ষ, N এর মান হচ্ছে 4/1 বছর, আর এর মান হচ্ছে 100/12, 0 2টা কাটা, এরপরে 4, 12কে ভাগ করলে 3 আর 10,000 গুণ দিলে হবে 30,000। এটাই হচ্ছে আমাদের এই 3 মাস পর মুনাফা, এটাই হচ্ছে আনসার। বুঝা গেছে? এটা হচ্ছে 2.1 এর চ্যাপ্টারের অঙ্ক। তারপরে সৃজনশীল একসাথে করব, ঠিক আছে? সৃজনশীল আমরা একসাথে চ্যাপ্টার শেষে একসাথে করব। এখন আমরা দেখব 2.2। 2.2 এ আমাদের সূত্র আছে মাত্র 2টা, ঠিক আছে? তো কি কি সূত্র আছে ওইটা আমরা দেখব। এখন চক্রবৃদ্ধি চ্যাপ্টার, 2.2 চ্যাপ্টারের নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। 2.2 চ্যাপ্টারের নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। 2.2 এর প্রথম অঙ্ক হচ্ছে 7 নাম্বার প্রশ্ন হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। ওকে, 7 নম্বর কোয়েশ্চন বলছে দেওয়া আছে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10%, মানে হচ্ছে 10/100, ঠিক আছে? ওকে, এরপরে প্রশ্ন বলছে 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন, আসল মানে হচ্ছে P প্রিন্সিপাল 8,000 টাকা। তারপরে বলছে সময় নির্ধারণ করে দেওয়া আছে 3 বছর পরে উনি টাকা তুলবেন, অথবা এই সময়ের জন্য তার মুনাফা চক্রবৃদ্ধি মূলধনটা কত। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, অতএব চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণটা কত হবে। আমরা জানি সি এর সূত্র হচ্ছে P ইন্টু 1 প্লাস হচ্ছে আর পাওয়ার হচ্ছে n। ওকে, এখন আরেকটা সূত্র হচ্ছে এখানে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C মাইনাস P, এই দুইটাই সূত্র এই চ্যাপ্টারে। তো মূলত এখানে P হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এক বছরে 100 টাকা কত টাকা দিচ্ছে এটার পরিমাণ হচ্ছে আর n হচ্ছে মানে যে সময়ের জন্য কোনো মূলধন জমা রাখা হয়, ঠিক আছে? n হচ্ছে সময়, বছরে এককে। আর তারপরে চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে, যদি আমি চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা মাইনাস করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মূলধন C ইজ ইকুয়াল টু হচ্ছে P ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n। এখানে P এর ভ্যালুটা হচ্ছে 8,000 ইন্টু 1 প্লাস আর এর ভ্যালুটা হচ্ছে 10%, মানে এখানে আর এর ভ্যালুটা হচ্ছে এই যে এটা কাটা দিলে হবে 0.1, আর এই পাওয়ার n এর মান হচ্ছে এখানে 3, ঠিক আছে?
অর্থাৎ 8,000 গুণ হচ্ছে 1 পয়েন্ট হচ্ছে 1, এরপরে হচ্ছে পাওয়ার কত 3। ওকে, এটা হিসাব যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি 10,648, 10,648 টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এই প্রশ্নে বলে দেওয়া আছে এরকম যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। এখন যদি এই প্রশ্নে বলতো যে চক্রবৃদ্ধি মুনাফা কত নির্ণয় করো, তাহলে আমরা লিখতাম যে চক্রবৃদ্ধি মুনাফা, কিন্তু আমাদের এই প্রশ্নের আনসার এখানেই শেষ। যদি প্রশ্ন বলতো যে চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে চক্রবৃদ্ধি এখানে মুনাফাটা হবে চক্রবৃদ্ধি মুনাফা ইজ ইকুয়াল টু হবে সি মাইনাস হচ্ছে পি, মানে হচ্ছে 10,648 মাইনাস হচ্ছে 8,000। ঠিক আছে, তাইলে 10,000 থেকে 8,000 মাইনাস করলে হবে 2,648 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা আসলে কি দেখো, ধরো 8,000 টাকার উপরে আমরা জানি এখানে 10% 1 বছর পরে আসবে ধরো 800 টাকা। ঠিক আছে, 1 বছর পরে আসবে এখানে 800 টাকা, ধরো 800 টাকা। ওকে, এখন 2 বছর পরে আসলো কত, আরো 800 টাকা। ঠিক আছে, তৃতীয় বছর পরে আসলো আরো 800 টাকা। এটা আসছে আমার এই 8,000 টাকার উপরে। ঠিক আছে, এখন এই প্রথম বছর পরে এই যে 800 টাকা আমি এই টাকার উপরে যে মুনাফাটা পেলাম, এটা দ্বিতীয় বছর এসে এই 800 টাকার উপরে আরেকটা এখানে মুনাফা আসবে। ঠিক আছে, এই মুনাফাটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। তারপরে আবার এই 800 টাকার উপরে পরের বছরে আসবে মুনাফা, আর এরপরে এই মুনাফার উপরে আসবে আরেকটা মুনাফা, এবং এই মুনাফার উপরে আসবে আরেকটা মুনাফা। তারপরে এই মুনাফার উপরে আসবে লাস্ট যে মান্থ, লাস্ট যে বছর, ওই বছরে আসবে এইটার উপরে শুধুমাত্র একক মুনাফা, এইটার উপরে আসবে একটা, আর এটা থাকবে প্রথম বছর পরে এর পরের বছর, মানে 1 বছর পরে আমরা পাইলাম এটা। ঠিক আছে, দ্বিতীয় বছর পরে পাইলাম আমরা এই টাকার উপরে, কিন্তু এই টাকার উপরে একটা মুনাফা দ্বিতীয় বছর পরে পাইলাম। ঠিক আছে, আর তৃতীয় বছর পরে এই টাকার উপরে এইটা পাইলাম মুনাফা। ঠিক আছে, তাইলে এটার কোনো এরপরে আর এই 3 বছর পরে এটার কোনো আর মুনাফা নাই। এখানে এটার উপরে মুনাফা পাইলাম, আর এখানে এটার উপরে যে মুনাফা পাইলাম ওই মুনাফার উপরে মুনাফা, এবং ওই মুনাফার উপরে একটা মুনাফা। এই যে টোটাল যে মুনাফাটা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এবং এইটা হচ্ছে আমাদের মূলধন। ঠিক আছে, এই টোটাল হচ্ছে মুনাফা, এই টোটাল মুনাফা সহ মূলধন হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি মূলধন মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এখন যদি প্রশ্নে বলতো যে সরল মুনাফাটা নির্ণয় করো, তাহলে আমরা এই জায়গা থেকে বাইর করতাম আই ইজ ইকুয়াল টু হচ্ছে পি এন আর, মানে হচ্ছে 8,000 ইন্টু হচ্ছে সময়ের মান হচ্ছে 3, আর আর এর মান হচ্ছে মানে 10%। ঠিক আছে, এটা কাটা, এটা কাটা, 3 8 24, মানে 2400 টাকা। ওকে, তাহলে দুইটা আই এর পার্থক্য, ডিফারেন্সটা হচ্ছে আই মাইনাস হচ্ছে আই প্রাইম অথবা I1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2,648 মাইনাস হচ্ছে 2,400 টাকা। ঠিক আছে, খেয়াল করো এখানে 2,400, এখানে 2,648, মানে হচ্ছে 248 টাকা। এটা হচ্ছে মানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে যদি চক্রবৃদ্ধি মুনাফায় কোনো আসলের উপর মুনাফাটা হিসাব করা হয় তাহলে সরল মুনাফার চাইতে কিছু পরিমাণ এখানে বৃদ্ধি পাবে, কারণ মূলধনের উপরে যে মুনাফাটা হবে পরের বছর ওই মুনাফাটার উপর আবার মুনাফাটা ধার্য করা হবে, কারণ ওই মুনাফাটা তখন কি হয়ে যায়, মূলধনের সাব প্রিন্সিপাল হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এই মূলধনের উপর আমরা প্রতি বছর মুনাফাটা হিসাব করলে পাই আমরা সরল মুনাফা, আর মূলধনের উপর মুনাফা হিসাব করে আবার মুনাফার উপর পরবর্তী বছরে মুনাফা হিসাব করাকে বোঝায় চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, এখন এর পরের প্রশ্নে যেটা কথা বলা হয়েছে এটা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মানে বার্ষিক শতকরা হার দেওয়া আছে। ঠিক আছে, এখানে 8,000-এর বদলে বলছে 10,000 টাকা, আর এখানে বলছে 3 বছর। তাইলে এই জায়গায় চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে এই সব ঠিক আছে, এখানে 10,000। ঠিক আছে, তাহলে 10,000-এর হিসাবে আমরা পাচ্ছি এখানে
চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 5,000 টাকা। এখানে 10,000 টাকা না, এখানে বলছে প্রিন্সিপাল হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা। 5,000 টাকার কারণে আছে 6,655 টাকা। 6,655 টাকা। ঠিক আছে, এখন চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা পাচ্ছি কত? চক্রবৃদ্ধি মুনাফাটা পাচ্ছি 6,655 মাইনাস হচ্ছে 5,000, মানে হচ্ছে 1,655 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, সরল মুনাফাটা পাচ্ছি কত? 5,000। 3 বছরের জন্য আমি যদি রাখি তাহলে পাচ্ছি আমরা 3×5 কত? 1,500। 1,500 টাকা পাচ্ছি সরল মুনাফা। ঠিক আছে, 1,655 মাইনাস হচ্ছে 1,500, তাহলে দেখো 1,600 থেকে যদি 1,500 মাইনাস করি তাহলে পাচ্ছি 100 আর 155, এই হচ্ছে 155 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আর এই প্রশ্নটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, 2.2 চ্যাপ্টারের 8 নম্বর প্রশ্ন। ঠিক আছে, ওকে, প্রশ্ন বলছিল এরকম যে 10% হারে 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমরা পার্থক্য বের করে ফেলছি এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপরের প্রশ্নে বলছে যে একই হার মুনাফায় কোনো মূলধনের, একই হার মুনাফা বলতে বুঝাইছে এরকম যে মনে করো 2 জন ব্যক্তি আলাদা আলাদা নিছেন অথবা একই জায়গা থেকে একজন 2 বার নিছেন। ঠিক আছে, তো একই হার মুনাফায় মুনাফা কোনো মূলধনের 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, মানে 1 বছর শেষে মূলধনটা হবে, চক্রবৃদ্ধি মূলধনটা হবে 6,500 টাকা। অর্থাৎ যে টাকাটা উনি ব্যাংকে রাখছিলেন 1 বছর পরে, মানে মুনাফা সহটা হচ্ছে 6,500 টাকা, এবং ওই একই হার মুনাফায় দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয়ে যাচ্ছে 6,760 টাকা। মানে হচ্ছে 6,660 টাকা থেকে আমি যদি 6,500 টাকা আপাতত মাইনাস করি তাহলে যে টাকাটা আমি পাচ্ছি ওই টাকাটা হচ্ছে দ্বিতীয় বছর, মানে 1 বছর পরে যে দ্বিতীয় বছর, মানে 1 বছর পরে যে টাকাটা পাইলাম ওই টাকার পরে যেই বছরটা পাইলাম ওই বছরে যে টাকাটা মুনাফা পাইলাম ওইটা হচ্ছে দ্বিতীয় বছরান্তে মুনাফা। ঠিক আছে, ওকে, এখন প্রশ্নে বলছে যে মূলধন কত, মানে আমি কত টাকা এই মূলধন, মানে আমি কত টাকা ব্যাংকে জমা রাখছিলাম। ঠিক আছে, এখন প্রশ্নে যা দেওয়া আছে তার উপর ভিত্তি করে আমরা এখানে 2টা সমীকরণ লিখছি। দেখো, 1 বছর অন্তে আমরা এখানে বলবো 9 নম্বর প্রশ্ন হচ্ছে মানে প্রথম বছরান্তে, মানে প্রথম বছরান্তে মানে হচ্ছে 1 বছর শেষে, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C is equal to হচ্ছে 6,500 টাকা। C এর সূত্র আমরা জানি P into 1 প্লাস হচ্ছে R। এখন এই যে সময় 1 বছর দেওয়া আছে তাইলে এখানে দিলাম n এর জায়গায় 1, 6,500। ওকে, তাইলে লিখলাম P into 1 প্লাস হচ্ছে R is equal to হচ্ছে 6,500। এটা হচ্ছে 1 নং সমীকরণ। ওকে, তারপরে আমরা লিখলাম দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C is equal to 6,760। মানে হচ্ছে C এর সূত্র হচ্ছে P into 1 প্লাস হচ্ছে R পাওয়ার হচ্ছে n is equal to n এর জায়গায় এখন হয়ে যাবে 2, 6,760। মানে P, এটাই হচ্ছে আমার 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন দেখো এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার নাই, তাহলে এটাকে আমরা ওইটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখন বলবো 2 নং কে 1 নং সমীকরণ, 2 নং কে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, কি পাইলাম দেখি, P into 1 প্লাস হচ্ছে R পাওয়ার হচ্ছে 2 বাই হচ্ছে P into 1 প্লাস R is equal to হচ্ছে 6,760 ভাগ হচ্ছে 6,500
ওকে, এখন এই পি কাটা দিলে আর এটা কাটা দিলে এখানে থাকবে 1 প্লাস হচ্ছে আর, মানে স্কোয়ারকে যদি আমি এটা দ্বারা ভাগ করি, স্কোয়ার যদি এ দ্বারা ভাগ করি তাহলে এখানে এ থাকে, তাইলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এখানে 1 প্লাস আর থাকবে, এবং এটা দিয়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমি পাচ্ছি কত পাচ্ছি, এখানে এটা দিয়ে এটা ভাগ করলে 1.4, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 1.4 মাইনাস হচ্ছে 1, এই 1টা যদি আমি ডান পাশে নিই তাহলে হবে -1, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 0.4, ঠিক আছে, আর এর মান হচ্ছে 0.4, মানে হচ্ছে 40%। ওকে, এখন প্রশ্নে বলছে যে মূলধন নির্ণয় করো, তাহলে আমরা সহজে 1 নং এর সমীকরণে বসিয়ে পাই, বলবো 1 নং সমীকরণে আর এর মান বসাই, কি বসাইলাম, 1 প্লাস হচ্ছে আর এর মান হচ্ছে 0.4 ইজ ইকুয়াল টু 6500, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 1.4 পি ইজ ইকুয়াল টু 6500, 6500কে যদি আমরা 1.4 দ্বারা ভাগ করি, 6500 ভাগ হচ্ছে 1.4, মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু 6250, 6250, এটাই হচ্ছে আমাদের মূলধন, ঠিক আছে, এই প্রশ্নে এটাই হচ্ছে আনসার। তো এই চ্যাপ্টারে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন থেকে সৃজনশীলে বেশিরভাগ সময় এটা থেকে প্রশ্ন করে, ঠিক আছে। তো বলতে পারে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, তাইলে আমরা এই প্রথম বছরান্তে বলতে বুঝাইলাম 1 বছর শেষে, আর দ্বিতীয় বছরান্তে মানে হচ্ছে 2 বছর শেষে, ঠিক আছে। ওকে, তাইলে এখানে সময়ের জায়গায় 2 বসাইলাম, এখানে সময়ের জায়গায় 1 বসাইলাম, সমীকরণ 2টা বানাইলাম, তারপরে বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করলাম, তারপরে এখানে আর এর মান পাইলাম, আর এর মানটা 1 নং অথবা 2 নং যে কোনোটাতে বসাইলাম, এখানে আমরা 1 নং সমীকরণে আর এর মান বসাইছি, বসানোর পরে আমরা 6250 টাকা পাইছি, এটাই হচ্ছে আমাদের মূলধন, ঠিক আছে। যদি প্রশ্নে বলতো যে মুনাফার হার কত, তাহলে এটাকে আমরা 100 দ্বারা গুণ করে যে রেজাল্টটা পাইতাম ওইটাই হচ্ছে আমাদের সরল মুনাফার হার, ঠিক আছে, অথবা চক্রবৃদ্ধি মুনাফার হার বলতে হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার। ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে 10 নম্বর, কি বলছে, বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। একেবারে সহজ একটা প্রশ্ন, যে 8.50 হচ্ছে মুনাফার হার। 10 নম্বর প্রশ্ন, বলবো আমরা 10 নম্বরে বলবো দেওয়া আছে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে 8.50%, মানে হচ্ছে 8.5 ভাগ হচ্ছে 100, ঠিক আছে। এরপরে হচ্ছে মূলধন পি সমান হচ্ছে 10,000 টাকা। তারপরে হচ্ছে সময় এন এর মান হচ্ছে 2 বছর, ঠিক আছে, এন এর মান হচ্ছে 2 বছর। বলছে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস হচ্ছে আর পাওয়ার হচ্ছে এন। এখানে পি এর ভ্যালুটা হচ্ছে 10,000, কত 10,000 ইন্টু এখানে 1 প্লাস হচ্ছে আর এর মান কত 8.5 ভাগ হচ্ছে 100 পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে। তো এটা 10,000 গুণ হচ্ছে 1 পয়েন্ট হচ্ছে 085 স্কোয়ার, মানে হচ্ছে কত, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 11,772.25, 11,772.25 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। অতএব চক্রবৃদ্ধি মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি আই সমান হচ্ছে সি মাইনাস হচ্ছে পি, মানে 11,772.25 মাইনাস হচ্ছে 10,000, ঠিক আছে। 10,000 মাইনাস করলে হচ্ছে 1,772.25 টাকা, এই টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তারপরে প্রশ্ন হচ্ছে
কোন শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1025 জন। বলছে 2 বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে। তাহলে এখানে এই প্রশ্নটাতে বলছে যে বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, এরপরে জনসংখ্যা সময় দেওয়া আছে 2 বছর। এখানে যেটা একটু মুছে ফেলে, এখানে প্রশ্নটা হচ্ছে 11। প্রশ্ন বলছে যে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা, প্রথমে জনসংখ্যা পি হচ্ছে 64 লক্ষ, এত জন। ওকে, তারপরে প্রশ্ন বলছে যে বৃদ্ধির হার, বৃদ্ধির হার আমরা জানি 1000 জনে বাড়ে 25 জন, অতএব 1 জনে বাড়ে 25 ভাগ হচ্ছে 1000, অতএব 100 জনে বাড়ে 25 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 1000। 0 0 0 0 কাটলাম, 25কে 10 দ্বারা ভাগ করলে আর এর মান হচ্ছে 2.5%। 2.5% মানে হচ্ছে 2.5 ভাগ হচ্ছে 100। এটা হচ্ছে 100তে 2.5 মানে 2.5 জন করে বাড়ে। ঠিক আছে, এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। এরপরে বলছে সময়, সময় কত, সময় n এর মান হচ্ছে 2 বছর, n এর মান হচ্ছে 2 বছর, তাই তো, n এর মান হচ্ছে 2 বছর। এখন ওই শহরের জনসংখ্যা বর্তমানে ওই শহরের জনসংখ্যা সি। দুঃখিত, এখন আমরা আজানের বিরতিতে আছি। বর্তমানে ওই শহরের জনসংখ্যা সি ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n। পি এর মান হচ্ছে 64 লক্ষ ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে আর এর মান হচ্ছে কত, 2.5 ভাগ হচ্ছে 100 আর পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, তো এখানে এটা হিসাব করলে হচ্ছে 67,24,000 এতজন। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। এখানে 67,24,000 জন জনসংখ্যা হয়ে যাবে 2 বছর পরে। এরপরে প্রশ্ন 12 নম্বরে বলছে, এটাই হচ্ছে আনসার। 12 নম্বর প্রশ্ন বলছে এক ব্যক্তি একটা ঋণ দান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষেই তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? ওকে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে উনি টাকা নিলেন 8% চক্রবৃদ্ধি হারে, 5,000 টাকা নিলেন। ঠিক আছে, 5,000 টাকা 8%-এ নিলেন এবং এক বছর পরে উনি 2,000 টাকা মাইনাস করলেন। ঠিক আছে, ওকে, এখন বিষয়টা হচ্ছে এই 8%-এ 5,000 টাকার উপরে কত টাকা এখানে লাভ আসলো। ঠিক আছে, আমরা জানি আই সমান হচ্ছে পিএনআর। ওকে, তাহলে পি হচ্ছে 5,000 টাকা আর এন হচ্ছে 1 বছর, আর এর মান হচ্ছে 8 ভাগ হচ্ছে 100। 0 0 কাটা, 5 8 হচ্ছে 40 মানে হচ্ছে 400। 5,000 হচ্ছে 400 টাকা। ঠিক আছে, এখন 5,400 থেকে 2,000 মাইনাস করলে থাকবে 3400 টাকা। ঠিক আছে, এরপরে আবার এই 3400 টাকার উপরে 8%-এ একটা মুনাফা আসবে। ঠিক আছে, এখন যদি আমি 3400 ধরি, 34, তাহলে 34 গুণ হচ্ছে 8, 4 8 হচ্ছে 32 আর 3 8 24 আর 3 হচ্ছে 27, 272 মানে 3,672। ঠিক আছে, 3,672 থেকে যদি আমি আরো 2,000 টাকা মাইনাস করি তাহলে হচ্ছে 1,672। এই হচ্ছে প্রথম কিস্তি শেষে ওনার এই ঋণ থাকবে এত টাকা। তারপরে উনি দ্বিতীয় বছর পরে মানে ঋণ যখন কিস্তিটা মারবেন তারপরে উনি আরো ঋণ থাকবে এত টাকা। এই টাকাটা আমরা এখন বের করব। ঠিক আছে, একটু লম্বা হয়ে যাবে অঙ্কটি, দেখো। দেওয়া আছে কত নাম্বার প্রশ্ন, এটা 12 নাম্বার প্রশ্ন। 12 নাম্বার প্রশ্ন বলবা দেওয়া আছে
দেওয়া আছে মূলধন, মানে এখানে ঋণের পরিমাণটা হচ্ছে পি এর মান হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা। এখানে মূলধন না লিখে আমরা বলবো ঋণ, ঋণ পি হচ্ছে 5,000 টাকা। ওকে, মুনাফার হার, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে 8%, মানে হচ্ছে 8 ভাগ হচ্ছে 100, ঠিক আছে, 8 ভাগ হচ্ছে 100। তারপরে এখন আমরা বলবো যে 1 বছর পরে, 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন, মানে হচ্ছে এন এর মান হচ্ছে 1, পি এর মান হচ্ছে 5,000 ইন্টু হচ্ছে 1 প্লাস আর এর মান হচ্ছে 8 ভাগ হচ্ছে 100 পাওয়ার হচ্ছে 1, মানে হচ্ছে এরকম 5,000 ইন্টু হচ্ছে 108 ভাগ হচ্ছে 100। এখানে এই 0 দুইটা কাটা, তারপরে এটা গুণ করলে হবে 5,400 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা এখন বলবো যে প্রথম কিস্তি পরিশোধের পর, প্রথম কিস্তি পরিশোধের পর তিনি ঋণ থাকবেন, পি এর মান হচ্ছে 5,400 মাইনাস হচ্ছে 2,000, মানে হচ্ছে 3,400 টাকা। এটা হচ্ছে প্রথম কিস্তি পরিশোধের পর উনি আর ঋণ থাকবেন, পি এর মানটা হচ্ছে এটা। তারপরে মানে দ্বিতীয় বছর পর, পরবর্তী 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন সি দাঁড়াচ্ছে পি ইন্টু 1 প্লাস হচ্ছে আর পাওয়ার হচ্ছে এন, যেমন পি এর মান হচ্ছে এখন বর্তমানে এই 3400 টাকা, তারপরে 1 প্লাস আর এর মান হচ্ছে 8%, ঠিক আছে, এন এর মান হচ্ছে 1, মানে পরবর্তী 1 বছর পরে, ঠিক আছে। তাহলে হিসাবটা করলে হচ্ছে 3,672 টাকা, ঠিক আছে, 3,672 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এখন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তিনি আর ঋণ থাকবেন 3,672 মাইনাস হচ্ছে 2,000, মানে হচ্ছে 1,672 টাকা। উনি আরো ঋণ থাকবে 1,672 টাকা, ঠিক আছে। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, ঠিক আছে। এরপরে এখন আমরা করব 2.2 চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। এটা একই রকম 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নের মতো। এই প্রশ্নে বলছিল যে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন ছিল 6,500 টাকা আর দ্বিতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছিল 6,760 টাকা, ঠিক আছে। ওই জায়গায় যেভাবে আমরা আর এর মান এবং পি এর মান বের করছিলাম, এই প্রশ্নে বলছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। তাইলে মুনাফা নির্ণয়ের সূত্রটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর, যেখানে আই হচ্ছে সরল মুনাফা, পি হচ্ছে মূলধন, এন হচ্ছে যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় মানে বছর, আর আর হচ্ছে মুনাফার হার, ঠিক আছে। 100 টাকার উপরে যে টাকাটা প্রতি বছরে দেওয়া হয়, ঠিক আছে, 100 টাকার উপর যে টাকাটা মানে মুনাফা দেওয়া হয় সেটা হচ্ছে মুনাফার হার প্রতি বছর, ঠিক আছে। ওকে, এখন মূলধন নির্ণয় করার কথা বলছে, মানে এটা হচ্ছে এখন যে সৃজনশীলটা করব সেই সৃজনশীলটা আমরা ইতিমধ্যে 9 নম্বর প্রশ্নে সমাধান করে আসছি, ঠিক আছে। ওই জায়গায় ছিল 1 বছর অন্তে কোনো চক্রবৃদ্ধি মূলধন ছিল 6,500 টাকা, ওই জায়গায় 9 এর প্রশ্নে ছিল
যে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন ছিল সি সমান হচ্ছে 6,500 টাকা, আর দ্বিতীয় বছরে ছিল সি ইজ ইকুয়াল টু হচ্ছে 6,760 টাকা। আর এখানে এই যে সৃজনশীলে এসে বলছে যে 1 নাম্বার 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19,200 টাকা, আর দ্বিতীয় বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 20,200, এটা হচ্ছে 19,500, এটা হচ্ছে 20,280 টাকা, 20,280 টাকা। এখন একেবারে সহজ বিষয়, এটা যেভাবে আমরা করছি, আর এর মান বার করছি, তারপরে পি এর মান বার করছি, এইটাই হচ্ছে প্রসেস, একই প্রসেস। তাইলে 9 নাম্বার অনুসরণ করে তোমরা সৃজনশীলের এই প্রথম 2.2 চ্যাপ্টারের প্রথম সৃজনশীল নাম্বার হচ্ছে 13, ঠিক আছে? এই সৃজনশীল অঙ্কটি তোমরা করবা, ঠিক আছে? যে প্রসেসটা দেখাই দিলাম এই প্রসেসে করবা, আর বিস্তারিত ক্লাস তোমরা সৃজনশীল ক্লাসে পাচ্ছ, ঠিক আছে? মুনাফা চ্যাপ্টারের সৃজনশীল ক্লাস করলে তোমরা এই প্রশ্নটা সমাধান দেখতে পারবে, ঠিক আছে? ওকে, এরপরে বলছে একই হারে, মানে এই যে হার যেটা আমরা পাইলাম ওই হারটা যাবে গতে, ঠিক আছে? এটা তো ছিল খ, এটা ছিল খ। গতে যাইয়া প্রশ্ন বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছরের সরল মুনাফা এবং হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে? সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে? ওইটা আমরা করছিলাম কত নাম্বার, সম্ভবত এটা করছিলাম আমরা 8 নাম্বার প্রশ্নে, ঠিক আছে? 8 নাম্বার প্রশ্নে এটা করছিলাম, এটা দেখবা। ওকে, এরপরে 14 নম্বর প্রশ্ন বলছে শিপ্রা বড়ুয়া কোন ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। কত বছর পরে? 2 বছর পর। শিপ্রা বড়ুয়া 3,000 টাকা রেখে 2 বছর পর উনি এই টাকাটা পাইছেন 3,600 টাকা। এর মানে বোঝা গেল এখানে 600 টাকা হচ্ছে মুনাফা, আর এটা হচ্ছে মুনাফা আসল, আর এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এন। বোঝা গেছে? তাহলে পি এ আই এন দেওয়া আছে। ওকে, এখন প্রশ্ন বলছে যে সরল মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ এই জায়গায় আর এর মানটা দেওয়া নাই, আর এর মানটা বাইর করার কথা বলছে। আমরা জানি আই বাই হচ্ছে পি এন ইন্টু হচ্ছে 100%। সহজে আমরা হিসাব করে ফেলি। আই বলতে হচ্ছে এখানে 600, পি বলতে হচ্ছে 3,000 এবং এন বলতে হচ্ছে 2 এবং আর বলতে এখানে পার্সেন্টেজ 0। 2টা কাটলাম, তারপর এটা আর এটা কাটলাম, তারপরে এখানে এটা কাটলে 3 কাটলাম, তাহলে রইল কত? 10%, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক এর সমাধান ছিল এটা, ঠিক আছে? হতে বলছে আরো 3 বছর পরে মুনাফা আসলে কত হবে। মাশাআল্লাহ, এখানে সময় হচ্ছে 2 বছর, আরো 3 বছর পরে সময় হয়ে যাবে এখন 5 বছর। কত বছর? 5 বছর। তাহলে হতে 5 বছর পর মুনাফা আসল a ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস হচ্ছে এন আর। ওকে, পি এর মান হচ্ছে 3,000 টাকা ইন্টু 1 প্লাস এন এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে কত? আর এর মান এখান থেকে পাইলাম 10%, মানে 10/100। এটা কাটলে 5/10 মানে 0.5, 1.5 মানে হচ্ছে এখানে কত হবে? হয়ের আনসারে যাইয়া হয়ের আনসারটা হচ্ছে আমাদের 4,500। কত? 4,500 টাকা, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার, হয়ের আনসার। গ কি বলছে? গ বলছে 3,000 টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। অর্থাৎ এই জায়গায় বলছে যে এখানে যদি এই টাকাটা 2 বছরের জন্য রাখা হইতো, তাহলে এই টাকাটা 2 বছরের জন্য রাখা হইতো, তাহলে সি এর মান কত হইতো? সি ইকুয়াল আমরা জানি পি ইন্টু 1 প্লাস হচ্ছে আর এর পাওয়ার হচ্ছে এন, মানে হচ্ছে পি এর মান হচ্ছে 3,000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 10%, পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে? পাওয়ার হচ্ছে 2। তাহলে এখানে কত হইতো? 3,630 টাকা, 3,630 টাকা। এটাই হচ্ছে আমাদের এই সৃজনশীলের শর্টকাট একটা আনসার, এটা আমরা রেডি করে রাখলাম। আর এটা আশা করি তোমরা বুঝছো। 9 নাম্বার যদি তোমরা বুঝে থাকো তাহলে এই প্রশ্নটা এখান থেকেই তোমরা শিখতে পারবা, বুঝতে পারবা। আর যদি তোমরা এটা না পারো তাহলে পরবর্তী সৃজনশীল ক্লাসে তোমরা জয়েন হবা, ওইটা দেখবা, তাহলে এই প্রশ্নগুলোর সমাধান ওই ক্লাসে দেখতে পারবা, ঠিক আছে? ওকে,
এখন যদি প্রশ্ন কোনো জায়গায় প্রশ্ন থাকে মুনাফা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো, ঠিক আছে, করতে পারো, কমেন্ট করেও জানাতে পারো, ঠিক আছে। ওকে।